ভাবুন তো, একটা গোটা রাজ্যের প্রধান সেনাপতি হবার সুযোগ আপনার সামনে। বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এই পদের জন্য কোনো ধরুন বিশাল যুদ্ধ জয় করতে হবে না। আচ্ছা। মানে কোনো ভয়ঙ্কর ড্র্যাগনও মারতে হবে না বা দুর্গম পাহাড়ে উঠতে হবে না। পরীক্ষাটা একদম সাধারণ। কতটা সাধারণ? শুধু একটা দরজা খুলতে হবে। শুধু একটা দরজা? হ্যাঁ, শুধু একটা দরজা। অথচ রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত আর সবচেয়ে শক্তিশালী বীরেরা সেই দরজার হাতলটা ছুঁয়ে দেখার আগেই হার মেনে ফিরে যাচ্ছে। ও আচ্ছা, মানে তারা চেষ্টাই করেনি। একদমই তাই। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে এই দরজা খোলা মানবজাতির পক্ষে নাকি অসম্ভব। আর ঠিক তখনই একটা তালাবিহীন দরজা একটা আস্ত রাজ্যকে হারিয়ে দিচ্ছে। অবিশ্বাস্য। কিন্তু জানেন, এটা শুনতে যতটা অবিশ্বাস্য লাগছে, মানব মনস্তত্ত্বের গভীরে লুকিয়ে থাকা একটা বিশাল সত্যকে ঠিক ততটাই নিখুঁতভাবে তুলে ধরে। ঠিক। মানে আমরা প্রায়শই নিজেদের বুদ্ধিমত্তা আর শক্তি নিয়ে অনেক অহংকার করি, তাই না? কিন্তু যখন এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের চেনা ছকের বাইরে, তখন আমাদের মস্তিষ্কের একেবারে আদিম একটা অংশ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখব। আমি আজ সকালে দ্য কারেজ টু পুশ দি ওপেন ডোর নামের একটা চমৎকার গল্পের কিছু নির্বাচিত অংশ পড়ছিলাম। দারুণ একটা গল্প এটা। হ্যাঁ, রূপকথার মোড়কে লেখা হলেও এটা আসলে মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্বের একটা ভয়ঙ্কর সুন্দর কাটাছেড়া। আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হল আমাদের মনের ভেতরের এই বাধাগুলোকে বোঝা। একদম। তো গল্পটা শুরু হচ্ছে এমন একটা প্রেক্ষাপট থেকে যেখানে এক রাজা তার রাজ্যের প্রধান সেনাপতি নিয়োগের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আচ্ছা। বিশাল এক ময়দানে একটা প্রকাণ্ড ভারী লোহার দরজা দাঁড় করানো। রাজার ঘোষণা হলো, যে ব্যক্তি একা হাতে এই দরজাটা খুলতে পারবে সেই হবে পরবর্তী সেনাপতি। মানে সেনাপতি হওয়ার জন্য একটা দরজা খুলতে হবে? হ্যাঁ। এখন বিষয়টা তো প্রথম দেখা একটা ভারোত্তোলন প্রতিযোগিতার মতো মনে হয়, তাই না? ঠিক। মানে দরজাটা এত বিশাল যে সবাই ধরে নিচ্ছে এখানে গায়ের জোর দেখাতে হবে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। রাজা তো আসলে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান লোকেদেরও ডাকছেন। তাহলে বুদ্ধির পরীক্ষায় শারীরিক শক্তির মতো দেখতে একটা বাধা কেন তৈরি করা হলো? আর ঠিক এখানেই রাজা তার প্রথম মনস্তাত্ত্বিক ফাঁদটা পেতেছেন। রাজা খুব ভালো করেই জানতেন যে মানুষের মস্তিষ্ক সবসময় ভিজুয়াল কিউ বা চোখের সামনে দেখা জিনিসের উপর ভিত্তি করে দ্রুত একটা উপসংহার টানতে চায়। মানে সাইজ দেখে বিচার করা। এক্স্যাক্টলি। বিবর্তনবাদের দিক থেকে চিন্তা করলে আদিম যুগে যখন মানুষ কোনো বিশাল আকৃতির প্রাণী বা বাধা দেখত, তখন তাদের মস্তিষ্ক সংকেত দিত, এটা তোমার চেয়ে বড়, সুতরাং এটা বিপজ্জনক। ও, বুঝতে পেরেছি। এই যে বিশাল এবং ভারী লোহার দরজার আকার, এটা মানুষের মস্তিষ্কের অ্যামিগডালাকে ট্রিগার করে। অ্যামিগডালা মানে ওই ভয়ের কেন্দ্রটা? হ্যাঁ, মানুষ যখনই বিশাল কিছু দেখে তখন তার যৌক্তিক চিন্তাভাবনা বা প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করা কমিয়ে দেয়, আর ভয়ের অনুভূতিটা জেঁকে বসে। কিন্তু দাঁড়ান, আমার এখানে একটা খটকা লাগছে। বলুন। এই দরজার সামনে তো শুধু সাধারণ মানুষ ছিল না, সেখানে তো রাজ্যের সবচেয়ে বড় বড় পণ্ডিতরা উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ, তা ছিলেন। তারা তো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তা রাখেন। তারা যৌক্তিকভাবে চিন্তা করতে অভ্যস্ত। তাহলে তারা কেন সাধারণ একটা দরজা খোলার চেষ্টাটুকুও করলেন না? এটা তো কোনো লজিক হলো না যে জ্ঞানী মানুষরা শুধু সাইজ দেখে ভয় পেয়ে যাবে। এইখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো লজিকটাই এখানে ওই পণ্ডিতদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। লজিক সূত্র হয়ে গেল কিভাবে? উচ্চ বুদ্ধিমত্তার একটা নিজস্ব ফাঁদ আছে। যারা খুব বেশি চিন্তাভাবনা করতে অভ্যস্ত, তাদের মস্তিষ্ক যে কোনো পরিস্থিতিতে অসংখ্য সম্ভাবনা তৈরি করতে পারে। আচ্ছা। পণ্ডিতরা যখন সেই বিশাল দরজাটা দেখলেন, তারা হয়তো মনে মনে হিসাব কষতে শুরু করেছিলেন। মানে অঙ্ক কষছিলেন? হ্যাঁ, দরজার ওজন কত হতে পারে, সেখানে ঘর্ষণ বল বা ফ্রিকশন কিভাবে কাজ করবে, লিভারের কোন সূত্র প্রয়োগ করলে এটা খোলা সম্ভব, এই সব কিছু তারা মাথার ভেতরে সিমুলেট করছিলেন। ও মাই গড, তারা দরজায় হাত দেওয়ার আগেই ফিজিক্সের সূত্র মেলাতে শুরু করেছিলেন? একদম। আর যেহেতু তাদের কল্পনা শক্তি প্রখর, তারা খুব সহজেই হিসাব করে ফেললেন যে একজন মানুষের পেশি শক্তি দিয়ে এত টন ওজনের লোহা সরানো গাণিতিকভাবে অসম্ভব। তার মানে তারা দরজায় হাত দেওয়ার আগেই নিজেদের মনের ভেতরও তৈরি করা সমীকরণের কাছে হেরে গেলেন। ঠিক তাই। সাইকোলজিতে এটাকে অ্যানালাইসিস প্যারালাইসিস বলা যায়। অ্যানালাইসিস প্যারালাইসিস? হ্যাঁ, যখন কোনো মানুষের কাছে অতিরিক্ত তথ্য থাকে বা সে খুব বেশি বিশ্লেষণ করতে শুরু করে, তখন সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা কাজে নামতে পারে না। ওয়াও,
অন্দিকলা বাস্তবে দরজাটা স্পর্শ না করেই নিজেদের মস্তিষ্কের তৈরি করা ভার্চুয়াল রিয়ালিটিতে চেষ্টা করলেন এবং ব্যর্থ হলেন। তারা এত বেশি নেতিবাচক সম্ভাবনা নিয়ে ভেবেছিলেন যে আসল কাজটা করার প্রেরণাই হারিয়ে ফেললেন। আচ্ছা, পণ্ডিতদের ব্যাপারটা না হয় বুঝলাম যে তারা অতিরিক্ত চিন্তা করে আটকে গেছেন, কিন্তু বীরদের ক্ষেত্রে কি ঘটল? বীরদের বিষয়টা আরও মজার। গল্পে বলা হচ্ছে পণ্ডিতরা যখন হার মেনে সরে গেল, তখন রাজ্যের বড় বড় শক্তিশালী বীরেরা এগিয়ে এলেন। তারা তো আর হিসাব নিকাশ করার লোক নন, তারা তো গায়ের জোর দেখাতে ভালোবাসেন। একদম। তারা গিয়ে দরজায় প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিতে শুরু করলেন, কিন্তু দরজা নড়ল না। এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন হল, তারা শুধু ধাক্কাই কেন দিলেন? এইটাই তো পয়েন্ট। মানে তারা কি একবারের জন্য ভাবলেন না যে দরজাটা অন্য কোনোভাবে খুলতে পারে? এটা অনেকটা ওই শপিং মলের কাচের দরজাগুলোর মতো। হ্যাঁ, ঠিক বলেছেন। দরজায় বড় বড় করে পুল বা টানুন লেখা থাকে, তারপরও মানুষ অভ্যাসবশত সেখানে গিয়ে সজোরে ধাক্কা বা পুশ দিতে থাকে। মানে পরিস্থিতি যেমনই হোক, আমরা আমাদের চেনা স্বভাব থেকে বেরোতে পারি না। এই শপিং মলের দরজার উদাহরণটা দিয়ে আপনি মানুষের একটা বড় কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক ভ্রান্তির দিকে ইঙ্গিত করেছেন। তাই নাকি? হ্যাঁ, আব্রাহাম মাসলোর একটা বিখ্যাত কথা আছে, যাকে মাসলোজ হ্যামার বলা হয়। মাসলোজ হ্যামার বিষয়টা কি? মাসলো বলেছিলেন, আপনার হাতে যদি শুধু একটা হাতুড়ি থাকে, তবে আপনি পৃথিবীর সব সমস্যাকেই একটা পেরেক হিসেবে দেখতে শুরু করবেন। ও, দারুণ একটা কথা তো। বীরদের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। তাদের প্রধান হাতিয়ার হল পেশি শক্তি। তারা সারা জীবন শিখে এসেছেন যে কোনো বাধা সামনে এলে সেটাকে গায়ের জোরে গুড়িয়ে দিতে হয়। আচ্ছা, মানে তারা শুধু গায়ের জোরটাই চেনে। ঠিক। তাই যখন তারা এমন একটা দরজা দেখলেন যেটা আপাতদৃষ্টিতে ভারী মনে হচ্ছে, তারা ধরে নিলেন এখানে শুধুই শক্তির প্রয়োগ করতে হবে। তারা পরিস্থিতির দাবিটা বোঝার বা অন্য কোনো বিকল্প পদ্ধতি নিয়ে ভাবার প্রয়োজনই বোধ করলেন না। মানে তারা অন্ধের মতো শুধু নিজেদের শক্তির উপর নির্ভর করেছিলেন। একদম তাই। আর যখন পণ্ডিতদের মেধা এবং বীরদের শক্তি দুটোই ব্যর্থ হল, তখন ময়দানে উপস্থিত সবাই মিলে এক বাক্যে মেনে নিল যে এই দরজা খোলা আসলে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, সবাই হার মেনে নিল। এই জায়গাটা আমার কাছে খুব ভয়াবহ মনে হয়। মানে যখন সমাজের তথাকথিত জ্ঞানী এবং শক্তিশালী মানুষরা কোনো কিছুকে অসম্ভব বলে ঘোষণা করে, তখন সেটাকে প্রশ্ন করার সাহস খুব কম মানুষেরই থাকে। কারণ তখন সেখানে একটা সোশ্যাল কন্টেজিয়ন বা সামাজিক সংক্রামক অবস্থা তৈরি হয়। সোশ্যাল কন্টেজিয়ন, এটা কিভাবে কাজ করে? মানুষের মস্তিষ্ক সবসময় শক্তি বাঁচাতে চায়, তাই সে স্বাধীনভাবে চিন্তা করার চেয়ে অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে বেশি ভালোবাসে। মানে অন্ধ অনুকরণ। হ্যাঁ, যখন মাঠের শত শত মানুষ দেখল যে রাজ্যের সেরারা ব্যর্থ হচ্ছে, তখন তাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল দিল, এটা যখন ওরা পারেনি তাহলে এটা সত্যিই অসম্ভব। ও, বুঝতে পারছি। আকে গ্রুপ থিঙ্ক বা সামষ্টিক বিভ্রমও বলা যায়। সবাই একে অপরের ব্যর্থতা দেখে নিজেদের মনে এই বিশ্বাসটা আরও পোক্ত করছিল। তারা কেউ কিন্তু মূল সমস্যাটাকে নিয়ে স্বাধীনভাবে চিন্তা করছিল না। তারা দরজার দিকে তাকাচ্ছিল না, তারা তাকাচ্ছিল ব্যর্থ হওয়া মানুষগুলোর দিকে। একদম ঠিক বলেছেন। তারা মানুষের রিয়াকশন দেখছিল, দরজাটা নয়। কিন্তু গল্পের মোড়টা ঠিক এই সামষ্টিক বিভ্রমের চরম মুহূর্তে ঘুরে যায়। হ্যাঁ, ঠিক তখনই। যখন চারদিকে হাহাকার, সবাই হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখন ভিড় ঠেলে এক সাধারণ যুবক এগিয়ে আসে। সে কোনো বিখ্যাত পণ্ডিত নয়, আবার তার গায়ে বীরদের মতো পেশিও নেই। কিন্তু তার এমন কিছু একটা ছিল যা বাকিদের ছিল না। সে এসেই কিন্তু দরজার উপর ঝাঁপিয়ে পড়ল না বা দূর থেকে দেখে ভয়ও পেল না। এই যুবকের সবচেয়ে বড় শক্তিটা ছিল সে কোনো পূর্ব নির্ধারিত ধারণা নিয়ে দরজার সামনে দাঁড়ায়নি। মানে তার মাথায় কোনো সমীকরণ বা শক্তি প্রদর্শনের তাগিদ ছিল না। ঠিক, পণ্ডিতরা এসেছিল সমীকরণ নিয়ে, বীরেরা এসেছিল শক্তি নিয়ে, আর সাধারণ মানুষ এসেছিল ভয় নিয়ে। অসাধারণ বলেছেন। কিন্তু এই যুবক এসেছিল সম্পূর্ণ একটা ফাঁকা ক্যানভাস বা উন্মুক্ত মন নিয়ে। সে যখন দরজার কাছে গেল, সে ওই বিশাল ভিড়ের তৈরি করা মানসিক চাপ বা গ্রুপ থিঙ্কের শিকার হয়নি। এখানটাতেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। মানে গল্পে যুবকের পদ্ধতিটা খুব ডিটেলে বলা আছে। হ্যাঁ, সে দরজার কাছে গিয়ে কোনো তাড়াহুড়ো করল না। সে শান্তভাবে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকল, খুব কাছ থেকে দরজাটি পরীক্ষা করল, তারপর একটা গভীর শ্বাস নিল। এই শ্বাস নেওয়ার বিষয়টা খুব জরুরি। এবং তারপর দরজার হাতুলে আলতো করে একটা টান দিল। আর কোনো শব্দ ছাড়াই
অনায়াসে সেই বিশাল লোহার দরজাটা খুলে গেল। কোনো জোর খাটাতে হলো না। একদম না, কারণ দরজাটিতে কোনো তালা বা শিকল লাগানোই ছিল না, ওটা শুধু একটু ভেজানো ছিল। ভাবা যায়? আমি এখানে যুবকের ওই গভীর শ্বাস নেওয়ার ব্যাপারটা নিয়ে একটু ভাবতে চাই। চারপাশে সবাই যখন চিৎকার করছে, অসম্ভব বলছে, তখন ওই একটা গভীর শ্বাস কি শুধু একটা নাটকীয়তা ছিল, নাকি এর পেছনেও কোনো বিজ্ঞান আছে? এর পেছনে পুরোপুরি নিউরোবায়োলজি কাজ করছে। তাই নাকি? একটু বুঝিয়ে বলবেন। ওই গভীর শ্বাস নেওয়ার বিষয়টা আসলে স্নায়ুতন্ত্রকে বা নার্ভাস সিস্টেমকে রিসেট করার একটা প্রক্রিয়া। আচ্ছা। যখন চারপাশের সবাই প্যানিক করছে, তখন মানুষের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ফ্লাইট অর ফাইট রেসপন্স চালু হয়ে যায়। মানে হয় লড়ো নয়তো পালাও। হ্যাঁ, ওই প্যানিক মোড। ঠিক, কিন্তু একটা গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে যুবকটি তার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করেছিল। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, যা শরীর ও মনকে শান্ত হতে সাহায্য করে। এই একটা পজ বা বিরতি তাকে চারপাশের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পুরোপুরি বর্তমান মুহূর্তে ফোকাস করতে সাহায্য করেছিল। মানে সে তার মন থেকে চারপাশের মানুষের ভয়ের প্রভাবটা মুছে ফেলে একদম রিয়েলিটিতে বা বাস্তবে ফিরে এসেছিল। হ্যাঁ, এবং সে শুধু শান্তই হয়নি, সে তার পাওয়ার অফ অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়েছিল। সে শক্তির প্রয়োগ করেনি, সে মনোযোগ দিয়েছিল। প্রকৃত বুদ্ধিমত্তা কি তবে এটাই, ঝাঁপিয়ে পড়ার আগে এক মুহূর্ত থেমে চারপাশটা একটু পর্যবেক্ষণ করা? একদম তাই। সে যখন কাছ থেকে দেখল যে দরজায় কোনো কবজা, তালা বা শিকল নেই যা আটকে রাখতে পারে, তখন সে বুঝতে পারল যে বাধাটা দরজায় নয়। সে মেকানিজমটা বোঝার চেষ্টা করেছিল। হ্যাঁ, যেটা পণ্ডিত বা বীরেরা কেউই করেনি। তার কাছে এই সত্যটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এত বড় একটা দরজা যদি তালাবদ্ধ না থাকে, তার মানে এটা শুধু একটা বিভ্রম বা ইলিউশন। এটা ভাবতেই গায়ে কাঁটা দেয় যে তালাহীন একটা দরজা শুধু তার বিশালত্বের কারণে শত শত মানুষকে বোকা বানিয়ে রেখেছিল। এটাই তো মানুষের মনের সবচেয়ে বড় ট্রিক। বাধাটা বাস্তবে কখনোই ছিল না, বাধাটা ছিল ওই মাঠের উপস্থিত মানুষগুলোর মনের ভেতরে। এখন প্রশ্ন হলো, রাজা কেন এমন একটা অদ্ভুত পরীক্ষা নিলেন? ভালো প্রশ্ন। যুবকটি দরজা খোলার পর রাজাকে ঠিক এই প্রশ্নটাই করেছিল, আর রাজা হাসি মুখে যে উত্তরটা দিয়েছিলেন সেটা গল্পের সবচেয়ে বড় মেসেজ। রাজা কি বলেছিলেন? রাজা বলেছিলেন, জীবনে সফল হতে হলে কেবল শক্তি বা মেধা দিয়ে হয় না, সাহস নিয়ে এগিয়ে গিয়ে অন্তত একবার দরজার হাতলটা টেনে দেখতে হয়। বেশিরভাগ মানুষ চেষ্টা করার আগেই ভয় পেয়ে পিছিয়ে যায়। যদি আমরা এর সাথে বৃহত্তর প্রেক্ষাপটের তুলনা করি, মানে ধরুন রাজার এই দর্শনটা সামরিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে গভীরতা আরও ভালোভাবে বোঝা দেয়। মানে সেনাপতি হওয়ার সাথে এই দরজা খোলার সম্পর্কটা? ঠিক, একজন সেনাপতিকে রণক্ষেত্রে সবসময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে শত্রুপক্ষ তাদের চেয়ে সংখ্যায় বা শক্তিতে অনেক বড় বলে মনে হয়। আচ্ছা। যুদ্ধক্ষেত্রে বিপক্ষ দল সব সময় নিজেদের বিশালত্ব জাহির করে মানসিক চাপ তৈরি করার চেষ্টা করে, ঠিক ওই বিশাল লোহার দরজাটার মতো। ও, মানে তারা একটা ইলিউশন তৈরি করে যাতে প্রতিপক্ষ আগেই হার মেনে নেয়। একদম। রাজা এমন একজন নেতা খুঁজছিলেন না যে শুধু অন্ধের মতো তলোয়ার চালাতে পারে বা তাঁবুতে বসে বসে নিখুঁত স্ট্র্যাটেজি বানায় কিন্তু ময়দানে নামতে ভয় পায়। তাহলে এই পুরো ব্যাপারটার অর্থ কি দাঁড়াচ্ছে? রাজা আসলে কি খুঁজছিলেন? রাজা এমন একজন সেনাপতি খুঁজছিলেন যে অজানাকে ভয় পায় না, যে ব্যক্তি ভয়কে জয় করে, অজানা এবং আপাতদৃষ্টিতে অসম্ভব একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়েও শান্তভাবে বিচার বিশ্লেষণ করতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে তো মাথা ঠান্ডা রাখতেই হবে। ঠিক, শত্রুর বাহ্যিক রূপ দেখে ভয় না পেয়ে যে আসল দুর্বলতাটা বা ওই তালাহীন দরজাটা খুঁজে বের করতে পারবে, সেই তো আসল সেনাপতি হওয়ার যোগ্য। যুবকটি প্রমাণ করেছিল যে তার সেই মানসিক ভারসাম্য এবং সাহস দুটোই আছে। সত্যি অসাধারণ। এই গল্পটা সেনাপতি নির্বাচনের হলেও এর ভেতরের ওই চেষ্টা করার আগে পিছিয়ে যাওয়ার প্রবণতা আসলে মানব জীবনের একটা সার্বজনীন সত্য। একদম। আমাদের সবার জীবনের সাথে এটা মিলে যায়। আমরা প্রায়শই নিজেদের একটা কল্পিত গণ্ডির মধ্যে আটকে রাখি। কোনো একটা নতুন পেশা, নতুন একটা শহর বা হয়তো একটা সম্পর্ক। আমরা দূর থেকে দেখেই ধরে নিই যে এটা পাহাড়ের মতো অজেয়। হ্যাঁ, আমরা ভাবি এটা আমাদের দিয়ে হবে না। আমরা মনে মনে এত বেশি ওভারথিঙ্ক করি যে দরজার হাতলটা ছুঁয়ে দেখার সাহসটুকুও দেখাতে পারি না।
এটা মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। আমরা আমাদের সামর্থ্য বা যোগ্যতার অভাবের জন্য ততটা ব্যর্থ হই না, যতটা ব্যর্থ হই আমাদের সাহসের অভাবের কারণে। দারুণ একটা পয়েন্ট, সাহসের অভাব। এই গল্পের সবচেয়ে বড় রূপক হল ওই লক না করা দরজা। সুযোগটা সবার জন্যই সমানভাবে উন্মুক্ত ছিল, দরজাটা কাউকে বাধা দেয়নি। দরজাটা তো স্রেফ দাঁড়িয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই যে বিশাল একটা লোহার কাঠামো, সেটা মানুষের মনে একটা অদৃশ্য তালা ঝুলিয়ে দিয়েছিল। যতক্ষণ না কোনো মানুষ তার নিজের মনের ভেতরে সেই মানসিক তালাটা ভাঙতে পারছে, ততক্ষণ বাইরের পৃথিবীর কোনো উন্মুক্ত দরজাই তার কোনো কাজে আসবে না। মানে যতক্ষণ আপনি ভাবছেন যে কাজটা অসম্ভব, ততক্ষণ সেটা আসলেই অসম্ভব, কারণ আপনি তা চেষ্টাই করছেন না। একদম। আজকের এই গল্পটা আমাদের খুব সহজ একটা জিনিস মনে করিয়ে দেয়। একটা তালাবিহীন দরজা রাজ্যের সবচেয়ে জ্ঞানী আর শক্তিশালী মানুষদের বোকা বানিয়ে দিয়েছিল, শুধু তার আকার আর মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতার কারণে। হ্যাঁ, অন্যদিকে একজন সাধারণ যুবক, যার পূর্বনির্ধারিত কোনো অহংকার বা ভয় ছিল না, সে শুধু তার শান্ত দৃষ্টিভঙ্গি আর পর্যবেক্ষণের ক্ষমতা দিয়ে সেই বিভ্রমকে জয় করল। আর এটা আমাদের শেখায় যে সমস্যার যত বড়ই বা ভয়ঙ্কর মনে হোক না কেন, সমাধানের পথটা হয়তো খুব সাধারণ এবং আমাদের হাতের নাগালেই থাকে। শুধু আমাদের একটু সাহস করতে হবে। ঠিক, আমাদের শুধু দরকার অন্ধ অনুকরণ না করা, সমাজ বা অন্যেরা কি বলছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে একটু স্থির হয়ে নিজের মতো করে পরিস্থিতি যাচাই করা। পণ্ডিতদের অতিরিক্ত চিন্তার জাল আর বীরদের পেশিশক্তির অন্ধ অহংকার, এই দুটো চরম অবস্থা থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এই পুরো গল্পটা শেষে একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী চিন্তার জন্ম দেয়। সেটা কি? যদি মানুষের জীবনের সাধারণ রূপরেখাটা আমরা খেয়াল করি, তবে দেখতে পাব চারপাশের অনেক অসম্ভবই আসলে এক একটা ছদ্মবেশী সম্ভাবনা। হয়তো সেগুলো স্রেফ একটু ভেজানো আছে, শুধু একটা আলতো টানের অপেক্ষায়। অসাধারণ বলেছেন। এবং সেই আলতো টানটা দেওয়ার জন্য পেশিশক্তির চেয়ে মানসিক কাঠিন্য বেশি প্রয়োজন। হ্যাঁ, মানসিক কাঠিন্য। যখন চারপাশের সবাই বলছে যে কাজটা করা যাবে না, তখন নিজের ওপর বিশ্বাস রেখে সেই হাতলটা ধরা, এটাই হলো আসল সাহসিকতা। সত্যি, একটা অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই গল্পটা শুধু রূপকথা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি। তবে আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে এমন একটা চিন্তা রেখে যেতে চাই, যা হয়তো এই গল্পের ধারণাকেও আরও এক ধাপ গভীরে নিয়ে যায়। আচ্ছা, আমরা তো এতক্ষণ জানলাম যে দরজা খোলার চেষ্টা করাটা কতটা জরুরি, কিন্তু একটু ভেবে দেখবেন কি হবে যদি মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সেই দরজাগুলো না হয় যেগুলো খোলার চেষ্টা করে মানুষ ব্যর্থ হয়। কি হবে যদি সবচেয়ে বড় ট্র্যাজেডি হয় সেই দরজাগুলো যেগুলোর কাছে মানুষ কখনো হেঁটেই যায় না, শুধু এই ভেবে যে সমাজ বা তথাকথিত পণ্ডিতরা সেগুলোকে আগেই অসম্ভব বলে ঘোষণা করে দিয়েছে?